Hello and welcome to our today's lecture. This is lecture 3 on chemical bond. In our previous lecture, we discussed about the reason of chemical bonding and how do the atom combines in chemical bonding. In finding the answer of the reason or the process of chemical bonding, we discussed about the classification of chemical bonding, and we were on the strong types of bonding, and the first strong bond was the ionic bond. Today we are going to discuss about another strong bond which is covalent bond. আমরা কেমিক্যাল বন্ডিং এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করতেছিলাম, তো আমরা আগের ক্লাসে স্ট্রং বন্ডিং এর ভিতরে একটা স্ট্রং বন্ডিং যাকে আমরা বলছি আয়নিক বন্ডিং বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অথবা পোলার বন্ড, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটি স্ট্রং বন্ড নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট বন্ডের সাথে আপনারা সবাই পরিচিত, ইন্টারমিডিয়েটে আপনারা কোভ্যালেন্ট বন্ড পড়েছেন, 9-10 এও কোভ্যালেন্ট বন্ড ছিল। কোভ্যালেন্ট বন্ড নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ডেফিনিশন। ডেফিনিশনে বলা হচ্ছে a chemical bond between two atoms in which the electrons in pair are shared by both the participating atoms is called covalent bond. কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সেই ধরনের রাসায়নিক বন্ধন যেখানে দুইটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে বন্ড তৈরি হয়। আমরা যদি এই ইংলিশ ডেফিনিশনটাকে একটু ভাঙলে কি দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি যে electrons are shared by both the participating atoms. মানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, কিন্তু এই শেয়ারিংটা এমন যেখানে প্রত্যেকটা অ্যাটমই সমানভাবে কন্ট্রিবিউট করে। অর্থাৎ ইলেকট্রন শেয়ারিং যখন হয় তখন উভয় অ্যাটমই সমান সংখ্যক সমান পরিমাণ ইলেকট্রন দিয়ে তারপরে এই কোভ্যালেন্ট বন্ডিং এ অংশগ্রহণ করে। এটা অনেকটা ব্যবসার মতো যে দুইজন পার্টনার বা তিনজন পার্টনার মিলে যখন ব্যবসা করার সময় এরকম একটা সিস্টেম তারা দাঁড় করাইছে যে সবাই সমান শ্রম দেবে, সমান অর্থ দেবে। প্রত্যেকেই একই পরিমাণ টাকা দিয়ে, একই পরিমাণ সময় দিয়ে, একই পরিমাণ শ্রম দিয়ে যখন ব্যবসা করবে, তখন এই ধরনের ব্যবসার যে সিস্টেম কোভ্যালেন্ট বন্ডিং, সে একই রকম সিস্টেম। এখানে যখন বন্ড তৈরি হবে দুইটা অ্যাটমের মধ্যে, উভয় অ্যাটমই সমান পরিমাণ ইলেকট্রন দিয়ে বন্ডিং এ অংশগ্রহণ করবে। তারপরে কি বলা হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড কিভাবে হয় সেটা আমরা একটু দেখে নিই। আগেরটার মতো একটা ইলাস্ট্রেশন দেখি। আচ্ছা, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা হাইড্রোজেন অ্যাটম আছে। হাইড্রোজেন অ্যাটমের বহিস্থ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন আছে। ফলে তার অক্টেট পূর্ণ করতে আর একটা ইলেকট্রন লাগবে। এখানে একটা অক্সিজেন অ্যাটম আছে। তার বহিস্থ কক্ষপথে টোটাল আমরা দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন আছে এবং তার অষ্টক পূর্ণ করতে আরো 2টি ইলেকট্রন লাগবে। তো অক্সিজেন যদি এই হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, তাহলে অক্সিজেনের এখানে একটা ইলেকট্রন চলে আসবে। ফলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে 7টা। আর এই হাইড্রোজেন অক্সিজেনের একটা ইলেকট্রন শেয়ার করলে এর ইলেকট্রনের সংখ্যা হবে হচ্ছে 2টা। তো এই হাইড্রোজেনের অষ্টক পূর্ণ ডুপ্লেট পূর্ণ হয়ে গেল, কিন্তু অক্সিজেনের এখনো অষ্টক পূর্ণ হয়নি। এজন্য আরেকটা হাইড্রোজেন অ্যাটম, যেহেতু হাইড্রোজেন অ্যাটম সুতরাং তার বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে এই অক্সিজেনের সাথে তার একটা ইলেকট্রন শেয়ার করে। ফলে অক্সিজেনের আরেকটা ইলেকট্রনও এই হাইড্রোজেনের সাথে শেয়ার করা হয়। ফলে এই হাইড্রোজেন তারও 2টি ইলেকট্রন হয়ে যায়, বহিস্থ কক্ষপথে ডুপ্লেট পূর্ণ হয় এবং এই 2টা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন এবং এই পাশে আরেকটা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেনের সাথে একত্রে যখন এই অক্সিজেন মলিকুল ইলেকট্রন শেয়ার করলো, তখন তার টোটাল ইলেকট্রনের সংখ্যা বহিস্থ কক্ষপথে হয়ে গেল হচ্ছে 8টা। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 8টা এবং প্রত্যেকটা হাইড্রোজেনের 2টা করে ইলেকট্রন হয়ে গেল। তো এক্ষেত্রে ইলেকট্রন যখন তারা শেয়ার করলো, তারা কিন্তু প্রত্যেকে সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার করেছে। এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন শেয়ার করেছে, অক্সিজেন আবার এই হাইড্রোজেনের সাথে তার একটা ইলেকট্রন শেয়ার করেছে। এখানে আরেকটা হাইড্রোজেনের সাথে অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করেছে, আর এই হাইড্রোজেন তার একটা ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করেছে। ফলে এই পার্টিসিপেটিং অ্যাটম যারা আছে, তারা সবাই মিলে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তাদের ডুপ্লেট বা অস্টেক পূর্ণ করেছে। ফলে এখানে একটা বন্ড তৈরি হয়েছে। তো এখানে
দুই জোড়া ইলেকট্রন পেয়ার শেয়ার করা হয়েছে। এই একটা বন্ড, এই বন্ডের দুই মাথায় দুইটা ইলেকট্রন আছে। সুতরাং এক জোড়া ইলেকট্রন এখানে বিদ্যমান, যেটা শেয়ার করা হয়েছে। এখানে আরেক জোড়া ইলেকট্রন বিদ্যমান আছে, সেটাও শেয়ারিং এ গেছে। তো প্রত্যেকটা শেয়ারিং এর জন্য একটা করে বন্ড আমরা লিখি আর কি। সুতরাং এখানে একটা বন্ড লিখেছি আর এখানে আরেকটা বন্ড দেওয়া হয়েছে। তো এই যে বন্ডিংটা তৈরি হলো, এই বন্ডিংটাও এটাও কোভ্যালেন্ট বন্ড, এখানে যে বন্ডিংটা তৈরি হয়েছে সেটাও কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমাদের সংজ্ঞায় যেটা বলেছিল যে ইলেকট্রন পেয়ারে শেয়ার করা হবে পার্টিসিপেটিং অ্যাটমের মাধ্যমে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইন পেয়ার, এই যে ইলেকট্রন জোড়া, এখানে এক জোড়া ইলেকট্রন এখানে দেখা যাচ্ছে শেয়ার করা হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ইলেকট্রন শেয়ার করা হয়েছে এবং পার্টিসিপেটিং অ্যাটম সেখানে হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে এবং একই সাথে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করেছে। এখানে অক্সিজেন ইলেকট্রন শেয়ার করেছে এবং হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে। সুতরাং এভাবে এই বন্ডিংটা তৈরি হয়েছে। কাজেই এটাকে আমরা বলবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো ইলাস্ট্রেশন দেখানো শেষ। এখন আমরা এটার ভাষা দেখি যে কিভাবে এটাকে আমরা বর্ণনা করব। তো যেটা এখানে ছবি অনুযায়ী এখানে কি ছিল, the hydrogen atom has 1 valence electron and oxygen atom has 6 valence electrons. হাইড্রোজেন অ্যাটম যেটা, তার বহিস্থ কক্ষপথে ছিল হচ্ছে মাত্র একটা এবং অক্সিজেন যেটা, অক্সিজেনের বহিস্থ কক্ষপথে ছিল হচ্ছে 6টা ভ্যালেন্স ইলেকট্রন। And achieves the stable octet by sharing 2 electrons with 2 hydrogen atoms, one with each hydrogen atom. এবং অক্সিজেনের বহিস্থ কক্ষপথে যে 6টি ইলেকট্রন আছে, সেই 6টি ইলেকট্রন থেকে অষ্টক পূর্ণ করার জন্য তার প্রয়োজন ছিল 2টা ইলেকট্রনের এবং সে এই 2টি ইলেকট্রন 2টা ভিন্ন ভিন্ন হাইড্রোজেন অ্যাটম থেকে নিয়ে তারপরে তার অষ্টক পূর্ণ করেছে। তো অক্সিজেন উভয় পক্ষের হাইড্রোজেন থেকে একটা একটা ইলেকট্রন নিয়ে তার অষ্টক পূর্ণ করেছে। তারপরে কি বলা হচ্ছে, thus hydrogen atoms acquire 2 electrons and oxygen acquires 8 electrons in their respective outermost shell. কাজেই হাইড্রোজেন অ্যাটমের বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন যুক্ত হয়, তার মানে হাইড্রোজেনের বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন এবং একইভাবে অক্সিজেনের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। তাহলে এটা স্পষ্ট যে প্রত্যেকেরই তাদের বহিস্থ কক্ষপথের ইলেকট্রনিক কনফিগারেশন এখন স্টেবল হয়ে গেছে। এখন একটি স্টেবল কনফিগারেশনে চলে এসেছে। অক্সিজেনেরও এবং হাইড্রোজেনেরও উভয়েরই ইলেকট্রনিক কনফিগারেশন এখন স্টেবল হয়ে গেছে। অক্সিজেনের আছে বহিস্থ কক্ষপথে 8টা এবং হাইড্রোজেনের আছে বহিস্থ কক্ষপথে 6টা। 1 2 3 4 বহিস্থ কক্ষপথে 8টা, হাইড্রোজেনের আছে 2টা। 1 2 এখানে 2টা, এই হাইড্রোজেনের 2টা আর অক্সিজেনের আছে 2 4 6 7 8টা। 2 4 6 8টা। And the shared electron pair contributes a covalent bond between hydrogen atoms and oxygen atom. এবং এই যে ইলেকট্রন পেয়ার শেয়ারিং করলো, শেয়ারিং এর কারণে অক্সিজেন এবং হাইড্রোজেন অ্যাটমের ভিতরে তাদের একটা বন্ডিং তৈরি হবে। এই বন্ডিংটাকে আমরা বলছি কি, কোভ্যালেন্ট বন্ড। অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝখানে যে বন্ডিং তৈরি হয় তাকে আমরা বলছি কোভ্যালেন্ট বন্ড। এরকম আরো কোভ্যালেন্ট বন্ডের উদাহরণ আছে, যেমন হাইড্রোজেনের একটা অ্যাটম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাইড্রোজেনের অ্যাটম, এটা হচ্ছে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা একটা। এটা আরেকটা হাইড্রোজেন অ্যাটম, এটা তার নিউক্লিয়াস, এটা তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা একটা। এখন এই উভয় হাইড্রোজেন অ্যাটম যদি একটা একটা ইলেকট্রন একে অপরের সাথে শেয়ার করলে তখন উভয়েরই ইলেকট্রন সংখ্যা হয়ে যায় হচ্ছে 2টা করে। ফলে তারা ইলেকট্রন শেয়ার করার ফলে প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 2টা। এখন তাদের ইলেকট্রনিক কনফিগারেশন নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের সাথে মিলে যায়। একইভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা নাইট্রোজেন, অক্সিজেনের ক্ষেত্রে 2টা অক্সিজেন, তারা এক অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে। একইভাবে অ্যামোনিয়া, বোরন ট্রাইফ্লোরাইড, তারপরে মিথেন, এই সমস্ত যে মলিকুলগুলো আছে সেগুলো যখন তৈরি হওয়ার সময় এভাবে ইলেকট্রন শেয়ার হয়। কার্বনের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা।
ফলে তার অষ্টক পূর্ণ করার জন্য লাগে 4 টা ইলেকট্রন। 4 টা ইলেকট্রন সে কি করে? 4 টা ইলেকট্রন সে শেয়ার করে 4 জন হাইড্রোজেনের সাথে। 4 টা হাইড্রোজেন যখন 4 টা ইলেকট্রন তার সাথে শেয়ার করে, তখন প্রত্যেকটা হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে 2 টা করে। আর কার্বনের নিজস্ব ইলেকট্রন সংখ্যা হয়ে যায় হচ্ছে 8 টা। এভাবে করে CH4 এটা তৈরি হয়। তো এরকম আরো অনেক উদাহরণ আছে। আপনারা এগুলো ইন্টারমিডিয়েটের বইয়েও পাবেন, আপনাদের বইয়েও পাবেন, 9, 10 এ পড়েছেন। সুতরাং এগুলো নিয়ে আমরা কথা বাড়াচ্ছি না। আমরা এখন চলে যাই পরবর্তী স্টেপে। এখন আসেন টাইপস অফ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডের প্রকারভেদ। কোভ্যালেন্ট বন্ডকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আমরা এখানে বন্ডের সংখ্যার উপর ভিত্তি করে তাদেরকে 3 ভাগে ভাগ করব। আচ্ছা, যদি কোভ্যালেন্ট বন্ডের সংখ্যা মাত্র একটা হয় তাকে আমরা বলবো হচ্ছে সিম্পল বা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। আর যদি একের অধিক হয় তাহলে সেটাকে আমরা বলবো মাল্টিপল কোভ্যালেন্ট বন্ড। কি বলা হচ্ছে? দ্য কোভ্যালেন্ট বন্ড ফর্মড বাই the sharing of 1, 2, or 3 electron pairs between the participating atoms is called single, double, and triple covalent bond respectively. যখন দুইটা অ্যাটমের মাধ্যমে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, তখন যদি এক জোড়া ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, এক জোড়া মানে দুইটা, তাহলে দুই পাশে দুইটা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলবো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। আমরা দেখি যেমন এখানে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড আছে, কারণ এক জোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে। এক জোড়া বলতে এই পাশে একটা, ওই পাশে একটা, দুইটা ইলেকট্রন, মানে বন্ড একটা থাকলে দুই পাশে দুইটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, এখানে আরেকটা ইলেকট্রন, ফলে এটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই বন্ডের দুই মাথায় দুইটা ইলেকট্রন, দুইটা মিলে এক জোড়া। সুতরাং এক জোড়া ইলেকট্রন যখন শেয়ার করার মাধ্যমে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে তাকে আমরা বলবো সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, যদি দুই জোড়া ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় তাকে আমরা বলবো ডাবল কোভ্যালেন্ট বন্ড। যেমন এখানে দেখেন অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেনের, অর্থাৎ দুই জোড়া অর্থাৎ 4 টা ইলেকট্রন শেয়ার হয়েছে। প্রথম কোভ্যালেন্ট বন্ডের জন্য 2 টা ইলেকট্রন, পরবর্তী কোভ্যালেন্ট বন্ডের জন্য আরো 2 টা ইলেকট্রন, টোটাল 4 টা ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে অক্সিজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে। সুতরাং এটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড। আর বাকি থাকলে হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ট্রিপল কোভ্যালেন্ট বন্ড কাকে বলবো? যে যখন 3 জোড়া ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে তাকে আমরা বলবো ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে এক জোড়া ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে, দুই জোড়া কোভ্যালেন্ট ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে 2 নম্বর কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে এবং তৃতীয় জোড়া ইলেকট্রন পেয়ারের মাধ্যমে 3 নম্বর কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়েছে। টোটাল, তাহলে এখানে আমাদের টোটাল ইলেকট্রন সংখ্যা যারা শেয়ারিং এ গেছে সেই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 টা। 6 টা ইলেকট্রন 3 জোড়ায় গিয়ে 3 টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। তাহলে আমরা দেখলাম যে ডাবল কোভ্যালেন্ট বন্ডে 4 টা ইলেকট্রন 2 জোড়ায় গিয়ে 2 টা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। সুতরাং এটা হচ্ছে ডাবল কোভ্যালেন্ট বন্ড। আর যদি 2 টা ইলেকট্রন এক জোড়ায় থেকে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে সেটা হচ্ছে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। এখন এই সিঙ্গেল এবং ডাবল বা ট্রিপল এগুলাকে আমরা এক কথায় বলি কি, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সিম্পল, আর যদি একাধিক কোভ্যালেন্ট বন্ড থাকে যেমন ডাবল বা ট্রিপল সেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল কোভ্যালেন্ট বন্ড। এটা গেল হচ্ছে বন্ডের সংখ্যার উপর ভিত্তি করে কোভ্যালেন্ট বন্ডের ক্লাসিফিকেশন। কোভ্যালেন্ট বন্ডকে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসিফাই করা যায়। চলুন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। দেখব ফ্যাক্টরস ফেভারিং দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড। এর আগে আমি দেখেছিলাম যে আয়নিক বন্ড তৈরি করার জন্য কিছু ফ্যাক্টর থাকে যেগুলো আয়নিক বন্ড তৈরি করার সময় এই বন্ড তৈরিকে ফেভার করেছিল। একইভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার সময় কিছু ফ্যাক্টর থাকবে যেগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করাকে ফেভার করবে। প্রথমটা হচ্ছে হাই আয়নাইজেশন এনার্জি। তার মানে হাই আয়নাইজেশন এনার্জি কাকে বলে? যে যদি কোন একটা অ্যাটমের বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রনকে সরায় নেওয়ার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, তখন সেটাকে বলা হবে তার হাই আয়নাইজেশন এনার্জি। এমনিতে আয়নাইজেশন এনার্জি কাকে বলে? যে বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়ার যে এনার্জিটা তাকে বলে আয়নাইজেশন এনার্জি। তো যাদের এনার্জি অনেক বেশি লাগবে ইলেকট্রন ত্যাগ করার জন্য তারা তো ইলেকট্রন ত্যাগে যাবে না, তার থেকে বরং তারা ইলেকট্রন শেয়ারিং এ যাবে।
ইলেকট্রন ত্যাগ না করলে আয়নিক বন্ডিং তৈরি হবে না, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। কাজে আমরা কি বলছি, atoms which have high value of ionization energy are incapable of losing electron to form cation। যে সমস্ত পরমাণুগুলোর আয়নাইজেশন এনার্জি অনেক বেশি, তাদের বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সরানোর জন্য যেই অনেক শক্তির প্রয়োজন, সে কারণে তারা ইলেকট্রন ত্যাগ করতে সক্ষম নয়, যে কারণে তারা ক্যাটায়ন বানাইতে পারে না। Thus, these elements form covalent bond rather than ionic bond। সুতরাং এই সমস্ত মৌলগুলো তারা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, আয়নিক বন্ড তৈরি করে না। নাম্বার 2, ইকুয়াল ইলেকট্রন অ্যাফিনিটিস। ইলেকট্রন অ্যাফিনিটি কি, যে কোনো অ্যাটমের বা মলিকুলের গ্যাসিয়াস অবস্থায় থাকাকালীন সময়ে বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ এনার্জি রিলিজ হয় তাকে বলে ইলেকট্রন অ্যাফিনিটি। তো ইকুয়াল ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু যদি সমান সমান হয়, তাহলে তো কেউ কারো থেকে ইলেকট্রন বেশি করে নিজের দিকে টানবে না বা ইলেকট্রন যুক্ত হওয়াকে ফেভার করবে না। ফলে তাদের ভিতরে ইলেকট্রন শেয়ারিং করতে হবে। ফর কোভ্যালেন্ট বন্ডিং, the two atoms must have almost equal attractions for electrons। যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হয়, তাহলে উভয় অ্যাটমের ভিতরে ইলেকট্রন অ্যাফিনিটি সমান থাকতে হবে। যদি তা না হতো, তাহলে কোভ্যালেন্ট বন্ড তৈরি হতো না। যেমন ধরেন সোডিয়াম এবং ক্লোরিনের কথা আমরা চিন্তা করতে পারি। সোডিয়াম যে মলিকুলটা, সোডিয়ামের ইলেকট্রন অ্যাফিনিটি কম, আবার ক্লোরিন যে তার ইলেকট্রন অ্যাফিনিটি সোডিয়াম থেকে অনেক বেশি। ফলে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন তৈরি করে, সোডিয়াম তার ক্লোরিনের সমান ইলেকট্রন অ্যাফিনিটি নাই, ফলে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে না। সোডিয়াম বরঞ্চ তার আয়নাইজেশন এনার্জি কম বলে ইলেকট্রন ত্যাগ করে, ফলে তাদের মধ্যে কোনো কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয় না। যদি তাদের ভিতরে যদি একটা ক্লোরিন থাকে, একটা ক্লোরিন অ্যাটম আছে, তার সাথে যদি আরেকটা ক্লোরিন অ্যাটম আছে, এই দুইটা ক্লোরিন অ্যাটমের ইলেকট্রন অ্যাফিনিটি সমান। সুতরাং তারা সোডিয়ামের মতো, সোডিয়াম আর ক্লোরিন যেরকম আয়নিক বন্ড তৈরি করে, ক্লোরিন এবং ক্লোরিন কিন্তু আয়নিক বন্ড তৈরি করবে না, তারা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কারণ তাদের উভয়ের ইলেকট্রন অ্যাফিনিটির পরিমাণ সমান। পরবর্তী পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স শেলের ইলেকট্রন কয়টা, সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। Each of the two atoms should have 5, 6 or 7 valence electrons. Hydrogen atom has only one, so that both the atoms achieve the octet by sharing 3 to 1 electron pair। তো যদি কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হয়, তাহলে ভ্যালেন্স শেলের ইলেকট্রন সংখ্যা হতে হবে 5টা, 6টা বা 7টা, বা হাইড্রোজেন হলে একটা, কারণ হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন আছে। কেন 5টা 7টা ইলেকট্রন থাকা লাগবে? সো দ্যাট যাতে both the atoms achieve the octet by sharing 3 to 1 electron pair। যাতে যদি 5টা থাকে তাহলে 3টা গ্রহণ করলে অক্টেট তৈরি করতে পারে, 6টা থাকলে 2টা গ্রহণ করে অক্টেট তৈরি করতে পারে, 7টা থাকলে একটা ইলেকট্রন গ্রহণ করে অক্টেট তৈরি করতে পারে। ইলেকট্রন শেয়ারিং যাতে 2টা, 3টা বা একটা ইলেকট্রন শেয়ার করে অক্টেট তৈরি করতে পারে, সেজন্য তাদের সর্বশেষ কক্ষপথে 5, 6 বা 7টা ইলেকট্রন থাকতে হবে। এবং আমরা জানি যে 5, 6 বা 7 ইলেকট্রন কোথায় থাকে? The non-metals of group 5a, 6a and 7a respectively satisfies this condition। এবং আমরা জানি যে periodic টেবিলে গ্রুপ 5a, 6a, 7 এর মৌলগুলার সর্বশেষ কক্ষপথে 5টা, 6টা বা 7টা ইলেকট্রন আছে, এবং তারা এই কন্ডিশনটা ফুলফিল করে। তার পরবর্তী পয়েন্ট হচ্ছে ইকুয়াল ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি যদি সমান হয়, তাহলে তাদের ভিতরে কোভ্যালেন্ট বন্ড তৈরি করা সহজ। Both the atoms should have equal electronegativity so that the transfer of electrons from one atom to another atom may not take place। যদি ইলেকট্রোনেগেটিভিটি সমান হয়, তাহলে ইলেকট্রন কেউ কারোর দিকে টেনে নেবে না। পানি কিন্তু একটা ব্যতিক্রম উদাহরণ আরকি। এটা হওয়ার কথা না, তারপরেও একটু হয় আরকি। পানি পার্শিয়ালি পজিটিভ হয়। আদারওয়াইজ এরকম ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু ভিন্ন ভিন্নই থাকার কথা নয়। একই রকম ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু থাকার কথা যদি এটা কোভ্যালেন্ট বন্ড হয়। আমরা এর আগে দেখেছিলাম সোডিয়াম এবং ক্লোরিনের মাঝে 2.1 ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য ছিল। সোডিয়ামে ছিল 0.9 ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু এবং ক্লোরিনের ছিল হচ্ছে 3। কিন্তু যদি 2টা ক্লোরিন পাশাপাশি আসে, তাহলে তাদের উভয়ের ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু কত হবে? 3.00। ফলে তাদের ভিতরে 2টা ক্লোরিনের যদি অ্যাটম হয়, তাদের ভিতরে কোনো আয়নিক বন্ডিং তৈরি হবে না। তাদের ভিতরে তৈরি হওয়ার সম্ভাবনা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, কারণ তাদের ইলেকট্রোনেগেটিভিটি সমান। ফলে কেউ কারোর দিকে ইলেকট্রন টানবে না। Number 5, high nuclear charge and small internuclear distance।
তো এখানে যেটা বলা হচ্ছে যে হাই চার্জ অন দ্য বন্ডিং নিউক্লি অ্যান্ড স্মল ইন্টারনিউক্লিয়ার ডিসট্যান্স ফেভার দ্য ফরমেশন অফ কোভ্যালেন্ট বন্ড। যদি নিউক্লিয়াসের উভয় যে ২ টা নিউক্লিয়াস তাদের যদি চার্জ বেশি থাকে এবং স্মল ইন্টারনিউক্লিয়ার ডিসট্যান্স থাকে, মানে ২ টা অ্যাটমের নিউক্লিয়াসের মাঝখানে যে দূরত্ব সেটা যদি কম থাকে তাহলে এরকম কন্ডিশনে এরকম কন্ডিশন আমাদের জন্য কোভ্যালেন্ট বন্ড তৈরি করার বেশি সহায়ক হবে। এখন আমরা দেখব প্রপার্টিজ অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড। নাম্বার 1, ফিজিক্যাল স্টেট। বাস্তবে কেমন থাকে? আমরা দেখেছি বাস্তবে ক্লোরিন হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে তরল, এগুলো কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি হয়। হাইড্রোজেন হচ্ছে গ্যাস, সেটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি হয়। পানি তরল, সেটা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি হয়। হাইড্রোজেন সালফাইড এটা একটা গ্যাস, কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তৈরি হয়। তো বুঝতেই পারতেছি আশপাশের দিকে তাকায়ে যে কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে যেই কম্পাউন্ড গুলো তৈরি হবে সেগুলো সলিড হওয়ার থেকে অন্যান্য ফর্ম যেগুলো আছে লিকুইড বা গ্যাস এরকম কন্ডিশনে থাকার সম্ভাবনা বেশি। তো এখানে কি বলা হচ্ছে? মোস্ট অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর প্রেজেন্ট অ্যাজ গ্যাসিয়াস অর লিকুইডস অফ লো বয়েলিং পয়েন্ট আন্ডার দ্য নরমাল কন্ডিশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার ডিউ টু উইক ফোর্সেস। কোভ্যালেন্ট বন্ড যেহেতু আয়নিক বন্ড থেকে একটু কম শক্তিশালী, কাজেই কোভ্যালেন্ট বন্ডিং এর মাধ্যমে যে সমস্ত কম্পাউন্ড গুলো তৈরি হয় সেগুলো সচরাচর লিকুইড অথবা গ্যাস আকারে বিদ্যমান থাকে। নাম্বার 2, কোভ্যালেন্ট কম্পাউন্ডস ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন ওয়াটার। এর আগে আমরা দেখেছিলাম যে আয়নিক কম্পাউন্ড গুলা তাদের সলিড অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কিন্তু তারা যখন পানিতে গুলে যায় অথবা তারা যখন নিজেরা গলে তরলে পরিণত হয় তখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে সেরকম ঘটনা ঘটে না। য যদি আপনি কোভ্যালেন্ট কম্পাউন্ডকে পানিতে গুলিয়ে দেন তবুও তাহলে ইলেকট্রিসিটি পরিবহন করে না। ইলেকট্রিসিটি ইজ কন্ডাক্টেড ইন ওয়াটার from the movement of ions from one to another place. ইলেকট্রিসিটি সচরাচর পানিতে তখনই প্রবাহিত হয় যখন আয়নগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। These ions are the charge carriers which allow water to contact electricity. এবং যে আয়নগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেগুলোই হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ বহন করে পানির ভিতরে ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে। Since there are no ions in a covalent compound, they do not conduct electricity in water. এবং যেহেতু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ভিতরে কোনো চার্জ থাকে না, কোনো আয়ন থাকে না, সুতরাং সেখানে কোনো ইলেকট্রিসিটি পানিতে পরিবাহিত বা প্রবাহিত হয় না। সেজন্য বিশুদ্ধ পানি ইলেকট্রিসিটির কুপরিবাহী। বিশুদ্ধ পানিতে ইলেকট্রিসিটি যায় না। পানির ভিতরে ভেজাল থাকে বলে পানির ভিতরে আমরা ইলেকট্রিসিটির যে প্রবাহ দেখতে পাই এটা হচ্ছে ভেজালের কারণে। আমাদের পানিগুলো 100% পিওর না। পানির ভিতরে নানা ধরনের আয়ন মিশ্রিত অবস্থায় থাকে যে কারণে তারা ইলেকট্রিসিটি ক্যারি করে। আদারওয়াইজ পিওর পানি ইলেকট্রিসিটির সুপরিবাহী নয়। তাপেরও সুপরিবাহী নয় পানি। নাম্বার 3, লোয়ার মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট। কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো যেহেতু গ্যাস অথবা লিকুইড আকারে থাকে সুতরাং তাদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম হবে, এটাই স্বাভাবিক। Except giant molecules, other covalent solids have relatively lower melting and boiling points than the ionic solid. কিছু জায়ান্ট কোভ্যালেন্ট মলিকুল আছে সেগুলো ছাড়া নরমাল কোভ্যালেন্ট মলিকুল গুলার মেল্টিং এবং বয়লিং পয়েন্ট আয়নিক কম্পাউন্ড থেকে অনেক কম হয়। Low melting and boiling points are due to the fact that the attractive forces between the covalent molecules are weak, van der Waals force. এই যে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কম হওয়ার কারণ হলো তাদের মাঝখানে খুব দুর্বল আকর্ষণ বল কাজ করে। দুর্বল ভ্যান ডার ওয়ালসের আকর্ষণ বল সেখানে বিদ্যমান, ফলে তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অনেক কম হয়। নাম্বার 4, সলিবিলিটি ইন পোলার এন্ড নন পোলার সলভেন্ট। আমরা আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখেছিলাম তাদের পোলারে সলিবিলিটি বেশি, নন পোলারে সলিবিলিটি কম, কারণ আয়নিক কম্পাউন্ড গুলো পোলার বন্ড। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হবে? উল্টা ঘটনা। তারা হচ্ছে যেহেতু পোলারিটি কম সুতরাং তারা নন পোলারে ভালো সলিউবল হবে, পোলারে কম সলিউবল হবে। Covalent solids are insoluble in polar solvents like water but are readily soluble in non-polar solvents like benzene, carbon tetrachloride, etc. কোভ্যালেন্ট যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো হচ্ছে পোলার সলভেন্ট যেমন পানিতে অদ্রবণীয়, কিন্তু তারা নন পোলার সলভেন্ট যেমন বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইডে খুব সহজেই সলিউবল হয়। The solubility in polar solvents is based on the principle like dissolves. The solubility in non-polar solvents are based on the principle like dissolves like. এবং তারা যে নন পোলার যে
সলভেন্ট গুলোতে দ্রবীভূত হয়, এটার কারণ হলো আমরা আগে থেকে জানি যে লাইক ডিসলভস লাইক। লাইক ডিসলভস লাইক মানে পোলার সলভেন্ট পোলার সলিউটকে নন পোলার সলভেন্ট নন পোলার সলিউটকে ডিসলভ করবে। যেমন তেল একটা নন পোলার সলভেন্ট, পানি একটা পোলার সলভেন্ট। এজন্য পানি আর তেল মিশখায় না। এই তেলের মধ্যে যেগুলো দ্রবীভূত হবে সেগুলো পানির মধ্যে দ্রবীভূত হওয়ার কথা না। আবার পানির মধ্যে যেগুলো দ্রবীভূত হবে সেগুলো তেলের মধ্যে দ্রবীভূত হওয়ার কথা না। তো তেল জাতীয় জিনিসগুলা বা নন পোলার জিনিসগুলা নন পোলার এরকম সলভেন্টের ভিতরে ভালো দ্রবীভূত হয়। আবার পানি বা এরকম পোলার যে সলিউট গুলা সেগুলো পোলার সলভেন্ট যেমন পানি এগুলোর ভিতরে ভালো দ্রবীভূত হয়। এটাকেই বলা হয় লাইক ডিসলভস লাইক। তারপরে ক্রিস্টাল স্ট্রাকচার। তো পোলার কম্পাউন্ডের যে ক্রিস্টাল স্ট্রাকচার পাওয়া যায় সেগুলোকে আমরা যে ২ ধরনের ২ ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে A টাইপের, একটা হচ্ছে B টাইপের। A টাইপের ভিতরে আছে ডায়মন্ড আর B টাইপের ভিতরে আছে গ্রাফাইট। তো ডায়মন্ডের হচ্ছে ক্রিস্টালাইন স্ট্রাকচার থাকে আর গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে অ্যামারফাস থাকে। তো এখানে খুব সংক্ষেপে বলা হচ্ছে the crystal structure are two types. Those in which every atom is bonded with other atom by covalent bonds, resulting in the formation of giant molecule. যেখানকার প্রথম টাইপের যে ক্রিস্টাল স্ট্রাকচার সেখানকার একটা অ্যাটম প্রত্যেকটা অ্যাটম অপর অ্যাটমের সাথে খুব শক্তিশালী ভাবে একটার পর একটা কোভালেন্ট বন্ডিং এর মাধ্যমে যুক্ত হয়ে একটা বৃহদাকার বা দৈত্যাকার মলিকুল তৈরি করে। যেমন ডায়মন্ড, সিলিকন, কার্বাইড, তারপরে অ্যালুমিনিয়াম নাইট্রাইড এটসেট্রা। তারপরে আরেকটা টাইপ সে টাইপে কি হচ্ছে those in which consists of separate layer এবং আরেক ধরনের ক্রিস্টাল স্ট্রাকচার আছে কোভালেন্ট বন্ডের যেটা হচ্ছে সেপারেট লেয়ার আকারে থাকে। যেমন গ্রাফাইট এজন্য ডায়মন্ডের মতো শক্ত না, যদিও কার্বন এবং গ্রাফাইট দুটাই হচ্ছে কার্বন যদিও ডায়মন্ড এবং গ্রাফাইট দুটাই হচ্ছে কার্বনের একটা রূপ। The covalent compounds containing separate layers are said to have layer latitude structure. যে সমস্ত কোভালেন্ট কম্পাউন্ডের ক্রিস্টাল স্ট্রাকচার গুলো লেয়ার আকারে থাকে তাদের এই লেয়ার স্ট্রাকচারকে বলা হয় হচ্ছে লেয়ার ল্যাটিটিউড স্ট্রাকচার। যেমন হচ্ছে গ্রাফাইট, ক্যাডমিয়াম আয়োডিন, ক্যাডমিয়াম ক্লোরাইড, বোরন নাইট্রাইট ইত্যাদি। এটা তো দেখলেনই। এখানে এটা হচ্ছে একটার সাথে আরেকটা খুব সুশৃঙ্খলভাবে আবদ্ধ হয়ে আছে হেক্সাগোনাল আকারে। এটা হচ্ছে গ্রাফাইট বা প্রথম টাইপের। আর এটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার আছে। লেয়ার মানে একটার উপর আরেকটা লেয়ার আকারে আছে। কোনো সুশৃঙ্খল, সুস্পষ্ট, রিজিড ফার্ম কোনো স্ট্রাকচার নাই। তারপর হার্ডনেস অ্যান্ড ব্রিটলনেস। আমরা যখন আয়নিক কম্পাউন্ড পড়েছিলাম তখন দেখেছিলাম যে আয়নিক কম্পাউন্ড গুলা অত্যন্ত শক্তপোক্ত হয় এবং তাদের ব্রিটলনেস আছে। তাদেরকে আঘাত করলে তারা চুরচুর করে ভেঙে যায় বা ছোট, ছোট কম্পাউন্ডে কনভার্ট হয়। কিন্তু এই পানিকে আপনি কিভাবে অ্যা গুঁড়া করবেন? এটা তো সম্ভব না। বরফকে করা যায় কিন্তু পানিকে তো করা যায় না। তারপরে হচ্ছে আপনি বাতাসকে বা হাইড্রোজেনকে কিভাবে গুঁড়া করবেন? এটা তো সম্ভব না। সুতরাং তারা অত্যন্ত শক্তপোক্ত এটাও বলা যাবে না। আবার তারা যে ভঙ্গুর সেটাও বলা যাবে না। কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর neither hard nor brittle. তারা শক্তপোক্তও না আবার ভঙ্গুরও না। Rather they are soft and waxy. বরং তারা হচ্ছে নরম এবং মোমের মতো। Since they are usually consist of separate molecules. কেন? কারণ তারা আলাদা, আলাদা মলিকুল দিয়ে গঠিত থাকে। কারণ আলাদা, আলাদা মলিকুল বলতে আলাদা, আলাদা আ একটা কোভ্যালেন্ট মলিকুলের সাথে আরেকটা কোভ্যালেন্ট মলিকুল দিয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয়। ফলে তাদের এই হার্ডনেস এবং ব্রিটলনেস আয়নিক কম্পাউন্ডের মতো হয় না। আইসোমারিজম। আইসোমারিজম নিয়ে কথা হয়েছিল যে একই রকমের মলিকুলার ফর্মুলা কিন্তু ভিন্ন, ভিন্ন গাঠনিক ফর্মুলা। এটা হচ্ছে আয়নিক বন্ডে সম্ভব না কারণ তারা নন রিজিড, নন প্লানার। কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে আপনি দেখেন যেটা হচ্ছে পেন্টেন। পেন্টেনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C5H12। এটাকে আমরা ৩ ভাবে লিখতে পারি। এটা হচ্ছে N-পেন্টেন। CH3, CH2, 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 CH3, N-পেন্টেন। এটাকে আমরা বলি নিওপেন্টেন। একটা কার্বনের সাথে ৪ টা হাতে ৪ টা মিথাইল গ্রুপ। এটাকে হচ্ছে নিওপেন্টেন। এটাকে বলে আইসোপেন্টেন। এখানে একটা কার্বনের সাথে ডাবল বন্ডে ২ টা মিথাইল গ্রুপ এবং একটার সাথে ইথাইলিন গ্রুপ যুক্ত আছে। তো এই যে এস প্রত্যেকটাতে C5H12 আছে কিন্তু প্রত্যেকটার গাঠনিক সংকেত ভিন্ন। এটাকে আমরা বলি হচ্ছে আইসোমার। এই
এই প্রপার্টিকে বলে আইসোমারিজম। কোভ্যালেন্ট কম্পাউন্ডেরই আইসোমারিজমের এই বৈশিষ্ট্যটা থাকা সম্ভব এবং এটা তাদের অনন্য বৈশিষ্ট্য। Since covalent bonds are rigid and directional, they can have rise to different arrangement of atoms in space. বিভিন্ন ধরনের স্প্যাটিয়াল অ্যারেঞ্জমেন্ট বা 3D স্ট্রাকচারে তাদের বিভিন্ন ধরনের স্পেস সম্ভব, কারণ তারা হচ্ছে রিজিড এবং ডিরেকশনাল, তাদেরকে বিভিন্ন ডিরেকশনে সাজানো যায়। So a single molecular formula of a covalent compound may represent a number of different compounds with different properties. এবং একটা মলিকুলার ফর্মুলার, যেমন এই যে পেন্টেনের ক্ষেত্রে দেখেন, এটাকে ৩ ভাবে, এরকম আরো অনেক ভাবে হতে পারে। তাই বলতেছে যে একটা মলিকুলার ফর্মুলাকে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রপার্টিজ এর কম্পাউন্ড আকারে রিপ্রেজেন্ট করা যায়। এন-পেন্টেনের বৈশিষ্ট্য আর নিওপেন্টেনের বৈশিষ্ট্য এক হওয়ার সম্ভাবনা কম। আইসোপেন্টেনের বৈশিষ্ট্য আর নিওপেন্টেনের বৈশিষ্ট্যর সম্ভাবনা কম। এজন্য আমরা আরো জানি যে আইসোমারিজম একটা বড় চ্যাপ্টার। এখানে অপটিক্যাল আইসোমারিজম আছে, আরএস আইসোমার আছে, ডিএল আছে। তো এগুলো তাদের স্ট্রাকচারের শুধুমাত্র আলোক সমানতার উপর ভিত্তি করে ডান দিক বাম দিকে হওয়ার কারণে এ তাদের আলোক সমানতা চেঞ্জ হয়ে যায়। স্ট্রাকচারের একটা পয়েন্টে হাইড্রোজেন অ্যাটম বা একটা পয়েন্ট থেকে কার্বন অ্যাটমকে সরিয়ে দিলে তারা আলোকে পর্যন্ত ভিন্ন ভিন্ন রোটেশনে ঘুরিয়ে দেয়। সুতরাং এটাই বলা হচ্ছে যে সিঙ্গেল মলিকুলকে, একটা মলিকুলার ফর্মুলার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডকে মে রিপ্রেজেন্ট ইন এ নাম্বার অফ ডিফারেন্ট কম্পাউন্ডস, মানে বিভিন্ন কম্পাউন্ডের মতো করে রিপ্রেজেন্ট করা যায়, এবং যে সমস্ত কম্পাউন্ডগুলো এভাবে লেখা যায় প্রত্যেকটারই ডিফারেন্ট প্রপার্টিজ থেকে ডিফারেন্ট তাদের বৈশিষ্ট্য থাকে। Thus covalent compounds can show isomerism, এবং সেজন্য আমরা বলি যে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলা পক্ষে আইসোমারিজম শো করা সম্ভব, তবে তারাই আইসোমার হিসেবে কাজ করে থাকে। যে তাহলে কোভ্যালেন্ট এবং আয়নিক কম্পাউন্ডের ভিতরে আমরা কিছু বৈশিষ্ট্যের পার্থক্য দেখলাম। সেই পার্থক্যগুলোকে যদি একসাথে নিয়ে আসি, তাহলে আমরা এরকম ভাবে দেখতে পারি যে প্রথমে হচ্ছে ডেফিনিশন দিতে হবে। এখানে ডেফিনিশন নাই। পার্থক্যকে বিভিন্নভাবে উপস্থাপন করা যায়। তো এটা একটা পার্থক্যকে উপস্থাপন করার পদ্ধতি। তো প্রথমে বাম দিকে একটা কলাম করে সেখানে প্রপার্টিজ গুলো দেখা হয়েছে, যাতে একই প্রপার্টিজ বারবার রিপিট করা না হয়। আর ডান পাশে যাদের মাধ্যমে মধ্যে পার্থক্যটা দেখানো হবে তাদেরকে লেখা হয়েছে। তো পার্থক্য প্রথমেই হওয়া উচিত। প্রথমে ডেফিনিশন থাকা উচিত এবং লাস্টে হচ্ছে এক্সাম্পল থাকা উচিত। আর ইন্ডিভিজুয়াল পার্থক্যের ক্ষেত্রেও সম্ভব হলে এক্সাম্পল উল্লেখ করা যেতে পারে। পার্থক্যের সংখ্যা কয়টা লিখতে হয় এটা ডিপেন্ড করে প্রশ্নের নাম্বারের উপরে। প্রশ্ন যদি ১০ মার্কের হয় তাহলে ১০ টা পার্থক্য থাকলে ১০ টা লিখতে পারেন। প্রশ্ন যদি ২ মার্কের হয় আর আপনি যদি ১০ টা পার্থক্য লেখেন, এটা একটু বেশি হয়ে যায় আরকি। হাতে সময় থাকলে লিখতে পারেন। সময় না থাকলে ২ মার্কের জন্য ২ টা, ৩ টা, ৪ টা ডেফিনিশন এক্সাম্পল বাদ দিয়ে আরো ২-৩ টা পার্থক্য লিখতে পারেন। তো আমরা ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে জেনেছি। আজকে আরেকবার ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশন দেখি। Electronegativity is a measure of the tendency of an atom to attract a bonding pair of electrons towards itself. একটা অ্যাটমের বন্ডে থাকা বা বন্ধনে থাকা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটি ইলেকট্রোনেগেটিভিটি শো করতেছে যেগুলো হচ্ছে সাদার কাছাকাছি, তাদের ইলেকট্রোনেগেটিভিটি 1.5 থেকে কম। যেগুলো হচ্ছে সবুজ, তাদের ইলেকট্রোনেগেটিভিটি 1.5 থেকে 1.9, যেগুলো হলুদ 2 থেকে 2.9, এবং যেগুলো হচ্ছে হালকা খয়েরি সেগুলো হচ্ছে 3 থেকে 4 এর ভিতরে ইলেকট্রোনেগেটিভিটি। এবং দেখতে পাচ্ছেন যে এই যে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এগুলো ইলেকট্রোনেগেটিভিটি অনেক হাই। ইলেকট্রোনেগেটিভিটি কম হচ্ছে 1 এর 2 এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম আছে। আচ্ছা, তো ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে কি বলছে? এই ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি আছে হচ্ছে ফ্লুরিনের, এবং সবচেয়ে কম ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সিজিয়াম এবং ফ্রান্সিয়ামের 0.7। এখন আমরা একটা থিওরি দেখব ছোট্ট করে। থিওরি অফ কোভ্যালেন্ট বন্ড ফরমেশন। আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে জেনেছি। তো অরবিটাল কনসেপ্টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার একটা থিওরি আছে। একটা তো আমরা দেখলাম যে ইলেকট্রন পেয়ার শেয়ারিং এর মাধ্যমে হয়। এটা তো হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট। কিন্তু অরবিটালের যে কনসেপ্ট আমরা জানি হচ্ছে অরবিটাল কি, যে ইলেকট্রন যেখানে পাওয়ার সম্ভাবনা বেশি অ্যাটমের ভিতরে সেই রিজিয়নটাকে আমরা বলি অরবিটাল। তো এই অরবিটালটাকে ক্লাউড আকারে প্রকাশ করে। অরবিটাল ক্লাউড মানে ইলেকট্রন ক্লাউডকে অরবিটাল আকারে প্রকাশ করে, এবং আপনারা জানেন sp, df 4 ধরনের অরবিটাল
কমপক্ষে 4 ধরনের অরবিটাল আমরা পেতে পারি আরকি। Fও পেতে পারি, সেগুলো জটিল স্ট্রাকচার হয়। তো প্রত্যেকটা অরবিটাল তার ইলেকট্রন ক্লাউড নিয়ে তাদের যে শেপ আছে সেই শেপ নিয়ে ইলেকট্রন ক্লাউড নিয়ে থাকে এবং যখন ইলেকট্রন পেয়ার শেয়ারিং হয় তখন আসলে শেয়ারিং এর সময় একটা ইলেকট্রন ক্লাউডের সাথে একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপিং হয়। এটাকেই ব্যাখ্যা করার জন্য ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিভিটি থিওরি দেওয়া হয়েছিল। In order to explain how a covalent bond is formed, Hitler and London in 1927 put forward a theory which is called valence bond theory or VBT. কিভাবে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয় তার একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 1927 সালে হিটলার এবং লন্ডন একটা থিওরি দিয়েছেন যাকে বলা হয় ভ্যালেন্স বন্ড থিওরি। এবং ভ্যালেন্স বন্ড থিওরির অনেক কথা আছে। আমরা এখানে মাত্র কয়েকটা শব্দে ভ্যালেন্স বন্ড থিওরির সাথে পরিচিত হব। খুব ছোট্ট কয়েকটা শব্দে। তো ভ্যালেন্স বন্ড থিওরির প্রধান যে পোস্টুলেশনস, প্রধান যে প্রস্তাবনা সেগুলো কি ছিল? নাম্বার 1, a covalent bond is formed by the overlapping of two half-filled valence atomic orbitals of two different atoms. দুইটা ভিন্ন ভিন্ন পরমাণুর অর্ধপূর্ণ ভ্যালেন্স অ্যাটমিক অরবিটাল, অর্ধপূর্ণ যোজনী অরবিটালের ওভারল্যাপিং এর ভিতর দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। যেমন ধরেন একটা হাফ ফিল পি অরবিটাল আর একটা হাফ ফিল পি অরবিটালের সাথে ওভারল্যাপ করলো, একটা হাফ ফিল এস অরবিটাল আর একটা হাফ ফিল এস অরবিটালের সাথে ওভারল্যাপ করলো। তো পি অরবিটালের সাথে ওভারল্যাপ করলে এটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটালের সাথে ওভারল্যাপ করলো। হাফ ফিল যদি হয় তাহলে তারা এখানে ওভারল্যাপিং এর মাধ্যমে একটা বন্ড তৈরি করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। যেমন হাইড্রোজেনের একটা এস অরবিটাল আর একটা হাইড্রোজেন এস অরবিটালের সাথে ওভারল্যাপ করলো, একটা এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, সুতরাং এর আরেকটা ইলেকট্রন লাগে, সুতরাং এটা হাফ ফিল অরবিটাল। আরেকটা এস অরবিটালেও হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, সুতরাং এটাও হাফ ফিল। সুতরাং দুইটা হাফ ফিল মিলে যখন ওভারল্যাপ করে তখন উভয় হাইড্রোজেনেরই কিন্তু দুইটা ইলেকট্রন হয়ে যায়। তো এই হাফ ফিল অ্যাটমিক অরবিটাল গুলো ওভারল্যাপিং এর মাধ্যমে, ভ্যালেন্স অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এটা হচ্ছে প্রথম পোস্টুলেশন। নাম্বার 2, the overlap of two atomic orbital gives rise to a single bond orbital which is a localized orbital and is occupied by both the electrons having opposite spin. ওভারল্যাপিং এর পরে নতুন যে অরবিটালটা তৈরি হয় সেই অরবিটালটা হচ্ছে একটা সিঙ্গেল বন্ড অরবিটাল তৈরি হয়, অর্থাৎ ওভারল্যাপিং এর মাধ্যমে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয় এবং এটা হচ্ছে লোকালাইজ অরবিটাল। লোকালাইজ অরবিটাল মানে যে হচ্ছে ওটা ওখানেই থাকবে, অরবিটাল যেটা তৈরি হলো ওখানেই থাকবে। এটা একটা এস অরবিটাল একটা এস অরবিটালের সাথে ওভারল্যাপ করে যে নতুন অরবিটাল তৈরি হলো সেটা অন্য জায়গায় চলে যাবে না। এটা এস অরবিটালের সাথে আরেকটা এস অরবিটালের ওভারল্যাপ হলো, ওভারল্যাপ হলে নতুন জায়গায় তারা যাবে না, তারা ওখানেই থাকবে। এটার ওভারল্যাপের পরে তৈরি হওয়া বলে অরবিটাল and occupied by both the electrons having opposite spin। এবং এইটা নতুন যে অরবিটালটা যে দুইটা অ্যাটমের মাঝখানে ওভারল্যাপিং এর মাধ্যমে যে নতুন বন্ডিংটা তৈরি হলো, নতুন বন্ডিং তৈরি করার সময় প্রত্যেকটা অরবিটালের হাফ ফিল ইলেকট্রন গুলা যখন ওভারল্যাপে যায় তাদের ইলেকট্রনের স্পিন বিপরীত দিকে থাকে। তার মানে এই জায়গাটায় একটার স্পিন যদি হয় হচ্ছে উপরের দিকে আর একটার স্পিন হবে হচ্ছে নিচের দিকে, এটা যদি ক্লকওয়াইজ হয় একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এটাই বলতে চাচ্ছে, একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এবং এই যেটা ওভারল্যাপিং এর যে রিজিয়নটা এটা কিন্তু উভয় ধরনের অরবিটাল তাদের নিজস্ব ওভারল্যাপিং এর এরিয়াটাকে তাদের নিজস্ব বলে দাবি করতে পারবে, কারণ এটার মালিকানা উভয় পক্ষেরই হবে। তারপরে কি বলছে? The electrons in the overlapping orbitals get paired and confined between the nuclei of the two atoms. এবং এই যে ওভারল্যাপিং এর এরিয়াতে দুটি ইলেকট্রন তারা হচ্ছে জোড়া আকারে একসাথে থাকে এবং এটা দুইটা অ্যাটমের যে নিউক্লিয়াস, উভয় নিউক্লিয়াসের মাঝখানে একটা রিজিয়নে তারা থাকবে। ছবিতে আপনারা তাই দেখতে পাচ্ছেন যে দুইটা অ্যাটমের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মাঝখানেই তাদেরকে অবস্থান করানো হয়েছে। মানে হাইড্রোজেনের এই নিউক্লিয়াস এবং এই হাইড্রোজেনের নিউক্লিয়াস, দুই নিউক্লিয়াসের মাঝখানে ওভারল্যাপিং করে ইলেকট্রন দুইটা থাকবে। The equilibrium distance at which the two atomic nuclei are held is called the bond length. এবং এই যে দুইটা যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস ওভারল্যাপিং অবস্থায় দুইটা ইলেকট্রনিক অ্যাটমিক অরবিটাল এস অরবিটাল ওভারল্যাপ করলো, ওভারল্যাপ করার পরে তাদের দুইটা যেই নিউক্লিয়াসের দূরত্ব, এই দূরত্বটাকে বলা হচ্ছে কি বন্ড লেন্থ বলতে হচ্ছে, এটাকে বলছে বন্ড লেন্থ।
এটাকে বলা হচ্ছে বন্ড লেন্থ। তাহলে আমি একটু রিপিট করি যে কোভালেন্ট বন্ড তৈরি হবে কিভাবে? এই যে হাফ ফিল দুইটা অ্যাটমিক অরবিটাল তাদের ওভারল্যাপিং এর মাধ্যমে। তারপরে কি বলা হলো? এই ওভারল্যাপ করা অরবিটালটা একটা সিঙ্গেল বন্ড তৈরি করবে। একটা s অরবিটাল ওভারল্যাপ করলে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে। এবং যেই বন্ডটা তৈরি হবে সেটা যেই অ্যাটমিক অরবিটালটাকে রিপ্রেজেন্ট করবে সেটা এখানেই থাকবে, এখান থেকে অন্য জায়গায় যাবে না। যে জায়গাটা ওভারল্যাপ করবে সেখানে ২ টি ইলেকট্রন থাকবে। ইলেকট্রন ২ টা হচ্ছে অপোজিট স্পিনে থাকবে এবং তারা পেয়ার আকারে থাকবে আর ২ টা নিউক্লিয়াসের মাঝখানে থাকবে। তো এই হচ্ছে এই ৩ টা যেই অ্যাসাম্পশন সেই অ্যাসাম্পশন এর মূল কথা আরকি। এটা ছিল ভ্যালেন্স বন্ড থিওরি VBT। তারপরে আরো কথা আছে ভ্যালেন্স বন্ড থিওরির। The electron density between the two bonded atoms increase due to overlapping. যদি ওভারল্যাপিং এর মাত্রা বেশি হয় তাহলে সেই জায়গাটি ইলেকট্রনের ডেনসিটি অনেক বেশি হবে। যে মাত্রায় ওভারল্যাপিং হবে ইলেকট্রনের ডেনসিটি সেই মাত্রায় হবে। যদি ওভারল্যাপিং হয় সামান্য পরিমাণে ডেনসিটিও হবে সামান্য পরিমাণ, যে এখানে ডেনসিটির পরিমাণ কম। ওভারল্যাপিং যদি বেশি হয় তাহলে ডেনসিটিও অনেক বেশি হবে। যে এখানকার এটা ঘনত্ব অনেক বেশি, এখানকার ঘনত্ব কম, কারণ এখানে সামান্য মাত্রায় ওভারল্যাপিং হয়েছে, এখানে অনেক বেশি মাত্রায় ওভারল্যাপিং হয়েছে। This confers stability to the molecule. যত বেশি পরিমাণে ওভারল্যাপিং হবে তার তত বেশি স্টেবিলিটি বাড়বে। যদি ওভারল্যাপিং হয় সামান্য পরিমাণে তার স্টেবিলিটি কম হইতে পারে। মানে এইখানে একটা অ্যাটমিক অরবিটাল আছে আর এর ঠিক মাথায় সামান্য পরিমাণে একটা জায়গা নিয়ে ওভারল্যাপিং হলো। এর স্টেবিলিটি থেকে যদি ওভারল্যাপিং অনেক বেশি পরিমাণে হয়, অর্ধেকের কাছাকাছি চলে আসলো, তার স্টেবিলিটি অনেক বেশি হবে। এটার স্টেবিলিটি কম হবে, এটার স্টেবিলিটি বেশি হবে। Greater the extent of overlapping, stronger the bond form. যত বেশি পরিমাণে ওভারল্যাপ হবে তত শক্তিশালী বন্ড তৈরি হবে। তারপরের পয়েন্টে কি বলা হচ্ছে? The amount of energy given off to or release per mole at the time of overlapping of atomic orbital to form a bond is termed as bond energy or stabilization. এই যে ওভারল্যাপিংটা হলো, ওভারল্যাপিং এর সময় এনার্জি রিলিজ হয়। তো যে এনার্জিটা ওভারল্যাপিং এর সময় রিলিজ হয় অথবা যেই এনার্জিটা এখানে খরচ হয় সেই এনার্জিটাকে বলা হয় হচ্ছে বন্ড এনার্জি অর স্টেবিলাইজেশন এনার্জি। এর আগে আমরা একাধিকবার বলেছি যখন কোনো বন্ড তৈরি হয় তখন এনার্জি রিলিজ হয় আর যখন বন্ড ভাঙতে হয় তখন এনার্জি সাপ্লাই দিতে হয়। সবকিছু মিলিয়ে আমরা কি বলতে পারি? Thus, it is clear that an atomic orbital of the outermost shell of an atom containing one electron has a tendency to overlap with another atomic orbital of another atom containing one electron of opposite spin. তাহলে আমরা এটা বলতে পারি যে একটা অ্যাটমিক অরবিটাল তার অ্যাটমিক অরবিটাল যার বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার একটা টেন্ডেন্সি থাকবে। কি টেন্ডেন্সি থাকবে? সে আরেকটা অ্যাটমিক অরবিটাল যার বহিস্থ কক্ষপথে মাত্র একটা ইলেকট্রন আছে তার সাথে ওভারল্যাপ করবে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা অ্যাটমিক অরবিটাল যার বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার অপর একটা অ্যাটমিক অরবিটাল যার বহিস্থ কক্ষপথেও একটা ইলেকট্রন আছে, এরকম ২ টা অ্যাটমিক অরবিটালের মধ্যে ওভারল্যাপ করার একটা টেন্ডেন্সি থাকবে। This type of overlap gives rise to the formation of a bond which is called covalent bond. এবং এরকম ২ টা অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং এর মাধ্যমে যে বন্ডটা তৈরি হবে তাকে আমরা বলবো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তো আমাদের কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আজকে এটুকুই। আশা করি কোভ্যালেন্ট বন্ড বুঝতে পেরেছেন। কোভ্যালেন্ট বন্ডের থিওরি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। থ্যাংকস টু অল ফর জয়েনিং দ্য ক্লাস।